টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা সাধারণত যেভাবে বিষয় নির্ধারণ করে আজকে একটু ভিন্ন প্রেক্ষিতে বিষয়গুলো নির্ধারণ করেছি। প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাইব যে প্রেসিডেন্ট ট্রাম্পের ডিপোর্টেশন নীতি যেটি তিনি করেছেন বা যেটি তিনি বলছেন যে আগামী জানুয়ারি মাসের 20 তারিখে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করার পরই তিনি ডিপোর্টেশনের অর্ডার দেবেন, নির্বাহী আদেশ দেবেন। তো সুতরাং এই যে বিষয় ডিপোর্টেশন নীতি, এই নীতির প্রেক্ষিতে ইমিগ্রান্টদের সুরক্ষায় কমিউনিটির ভূমিকাটা কি, এটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। এবং আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো হাতে সময় থাকলে, যে দুর্ঘটনার শিকার হলে স্থানকাল পাত্রভেদে কিভাবে আমরা ক্ষতিপূরণ পেতে পারি। সুপ্রিয় দর্শকের বাইরে আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইন বিশেষজ্ঞ মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব লজ এবং কমিউনিটি লিডার। মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, আপনারও চমৎকার উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সারাদিনের কর্মব্যস্ততা, এই ঠান্ডা সবকিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আপনি ইতিমধ্যে জেনেছেন যে কি বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রেসিডেন্ট ট্রাম্প তার যে ডিপোর্টেশন নীতি, আমরা যদি একটু পেছনে যাই, আমরা যদি 2016 বা 2020 এই টেইনরটি, অর্থাৎ যে সময় ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি এসেও এই ডিপোর্টেশন নিয়ে অনেক কাজ করেছিলেন বা অনেক মানুষকে ডিপোর্টেশন করেছিলেন, হম্বিতম্বি করেছিলেন, সবচেয়ে যতটুকু না করেছেন তার থেকে বেশি বলেছিলেন। তো সে সময় আমরা যদি দেখেছি যে বিশেষ করে প্রগ্রেসিভ স্টেট যেগুলো আছে, নিউ ইয়র্কের মতো আরও যেগুলো প্রগ্রেসিভ স্টেট আছে, সেইখানে উনি যে অর্ডারগুলো দিতেন, বিশেষ করে এই ইমিগ্রেশন সংক্রান্ত যে অর্ডারগুলো দিতেন, সেগুলো দেখা যেত যে এখানকার যে এই প্রগ্রেসিভ স্টেটের স্থানীয় প্রশাসন এরা অনেকগুলোই মানতেন না, তাই না? অনেক ক্ষেত্রে মানতেন না। উপরন্ত কাউকে ডিপোর্টেশন করলে কোর্টে পর্যন্ত যেতেন যে না, একে পাঠানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। এইবারেও উনি নির্বাচনে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অবৈধদের খেদিয়ে দেবেন, বের করে দেবেন, ইত্যাদি ইত্যাদি। এবং 20 তারিখে বসেই ক্ষমতা যেদিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন, সেদিন এই ডিপোর্টেশনে তিনি নির্বাহী আদেশ দিয়েই এই ডিপোর্টেশন নীতি কার্যকর করবেন। এক্ষেত্রে যেটি হলো যে আপনারা যারা কমিউনিটিতে আছেন বা অন্যান্য যেগুলো আমাদের প্রগ্রেসিভ স্টেট যারা আছে, কমিউনিটি লিডাররা আছে, অফিসিয়ালসরা আছে, অন্যান্য বারেও সেইবারের মতো এবার কি তারা পাশে দাঁড়াবে কমিউনিটির এই মানুষগুলোর পেছনে, বা এই ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা হতে পারে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ, আপনি বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হ্যাঁ, আমরা সবসময় সমস্যার কথাই বেশি বলছি, ধরবে, ডিপোর্ট করবে, বাট হোয়াট উই ক্যান ডু টু প্রিভেন্ট দ্যাট অ্যাজ এ কমিউনিটি লিডার, ডেমোক্রেটিক পার্টি সাপোর্টার, যারা যে সমস্ত প্রগ্রেসিভ স্টেট, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, নিউ ইয়র্ক, আমরা দেখা গেছে বিগত টার্মে প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগকে নাকচ করে, এই উদ্যোগের বিরুদ্ধে জনগণ সোচ্চার ছিল, মাঠে নেমেছিল। ইভেনকি যেটা আপনি বলছিলেন, একটা গ্রুপে দলবদ্ধ হয় বিভিন্ন আদালতে, ফেডারেল কোর্টে যখন একজনকে ডিপোর্টেশনের সম্মুখীন করা হইতো, তাকে যেদিন লাস্ট অর্ডার দিবে ওই দিন বিক্ষোভ করে মানুষ সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসছিল, যারা নির্বাচিত প্রতিনিধিরাও সেখানে গিয়েছিল। সো এবারও এই ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা গতবার চাইতেও বেশি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প গতবার চাইতে কিছুটা বেশি শক্তিশালী। বিগত টার্মে
বেশিরভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মেনেও নেয় নাই, মানুষ কল্পনাও করে না যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন। কারণ ইভেন কি হিলারি ক্লিন্টন পপুলার ভোটে কিন্তু হিলারি ক্লিন্টন নির্বাচিত হয়েছে প্রায় 30 লক্ষ ভোট বেশি পেয়েছে। এখানকার সিস্টেমেটিক কতগুলো গ্লিসিং এর কারণে সে গতবার হয়েছিল, বা তারপরেও তার মানে প্রতিশ্রুতি ছিল ইলেকট্রাল ভোটে তিনি হেরে গেছেন। রাইট, সে আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু যারা নিউ ইয়র্কের কথাই ধরি তখন মেয়র ব্লাজিও কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে সাথে কোনো সহযোগিতা করে নাই। এটা বলতে গেলে অনেকটা অসহযোগ আন্দোলনের মতো। ফেডারেল গভর্নমেন্টের যেমন ফেডারেল FBI এজেন্টরা যদি একটা এক্সিকিউশন করতে হয়, একটা বাস্তবায়ন করতে হয়, একটা পিক আপ করতে হয় একটা লোককে, ডিটেনশন প্রক্রিয়া, ডিপোর্টেশন প্রক্রিয়া সর্বশেষ কাজ হলো জজের অর্ডার হওয়ার পরেও তাকে কিন্তু কোর্ট থেকে কেন অ্যারেস্ট করা হয় না, সে বাসায় চলে যায়, ওই তাকে সময় দেওয়া হয়। এরপর তখন পিক আপ করতে যাবে কি না গেলে তখন আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন দিতাম, লোকাল পুলিশ, লোকাল মেয়র, ইলেকটেড অফিসাররা বলতাম যে কেউ আসলে তুমি দরজা খুলিও না। তো দরজা না খুললে দরজা ভাঙ্গার জন্য কিন্তু আরেকটা অর্ডার লাগবে, অতদিন পর্যন্ত সে আর থাকতেছে না। সো বেশিরভাগ ক্ষেত্রেই আসামিকে বা ডিপোর্টেবল এলিয়েনকে অ্যারেস্ট করে আদালতে নেওয়া বা আইসের তত্ত্বাবধানে প্লেনে উঠানো ভেরি ভেরি ডিফিকাল্ট ছিল। অনেক সময় তাদেরকে পাসপোর্ট পাওয়া যেত না, পাসপোর্ট ছাড়া তাকে কীভাবে নেবেন ট্রাভেল ডকুমেন্ট ছাড়া। সো অনেকগুলো আইনি প্রক্রিয়ার বাইরেও কতগুলো সিস্টেমেটিক জটিলতা সৃষ্টি করে এদেরকে রাখা হয়েছিল। সো আমি প্রত্যাশা করব আজকের এই TVN24 আপনাদের মাধ্যমে যে আমরা যেন শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের পাশে থাকি। কারণ আপনাকে খেয়াল করতে হবে, যারা এখানে অ্যাসাইলাম ফাইল করছিল, ধরে নিতে হবে তারা স্ব দেশে কোনো না কোনোভাবে নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত হয়ে যুক্তরাষ্ট্রে আসছে, এবং যুক্তরাষ্ট্রের এসেন্স অ্যান্ড ভ্যালু হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়া। এখন সেই ধরনের একটা মানবতাবাদী রাষ্ট্রের কর্ণধার রাষ্ট্রপ্রধান যদি এদের একটা ড্রাস্টিক ডিসিশন নেয়, জনগণ কিন্তু এটাকে না, কিন্তু এক্ষেত্রে আমার যেটা প্রশ্ন, উনি তো এই কথা বলছেন না যে যারা একেবারে আনডকুমেন্টেড আছে সবাইকে তিনি বের করে দেবেন, তা তো বলছেন না। তিনি বলছেন যে এর মধ্যে যারা এসেছে, যারা কোনো কিছুই করে নাই, কিংবা যারা অপরাধের সঙ্গে জড়িত বা রাষ্ট্রের নিরাপত্তার হুমকি যারা আছে, তাদেরকে তিনি বের করবেন, সবাইকে তো নয়। গভর্নমেন্ট পলিসি হচ্ছে, প্রেজেন্ট গভর্নমেন্টের ক্লিয়ার পলিসি হচ্ছে, আমি একটু বলি, মেয়রের সাথে যখন মিটিং হচ্ছে, মেয়র বলতেছিল, মেয়রের প্ল্যান ছিল যে আমার শহরে যারা অবৈধ এবং অবৈধদের মধ্যে যারা বিভিন্ন ক্রাইমে জড়িত, আই ডোন্ট ওয়ান্ট টু সি দেম, আমি তাদেরকে তাদেরকে ডিপোর্ট করতে চাই। বাট আইসের প্রধান বলছে নো, উই উইল গো বিয়ন্ড দ্যাট। এর অর্থ হচ্ছে তাদের প্ল্যান হচ্ছে যারা কোনো প্রকার আইনি প্রক্রিয়ায় নেয় বা আনডকুমেন্টেড, তাদের সবাইকে বের করে দেওয়া হবে। বাট অ্যাট দ্য এন্ড অফ আসার কথা হলো, এই যে বাইর করে দেওয়া হবে বলছে, বাইর করে দিতে হলে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে, বিচারটা সময় লাগবে। এই জন্য আমরা সবাইকে বলি এখন ফার্স্ট কাজ হবে যে কোনো কেসের মামলার আওতায় থাকা, যদি অ্যাসাইলাম না করে থাকেন বা একটা করেন, যদি বিয়ে করার কোনো প্ল্যান থাকে, বিয়ে করে কেস ফাইল করেন। কেউ যদি কেস ডিনাই হয়ে গিয়ে থাকে অ্যাসাইলাম কেস, এইটাকে মোশন টু রিওপেন করেন বা আপিল করেন। অথবা অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার সমস্ত কেস ডিনাই হয়েছে, ডিপোর্ট হয়ে গেছেন, আরও একটা কেসও দেওয়া যাইতে পারে, সেটা কিন্তু এখানে আমরা বলবো না, সেটা আপনি আপনার লয়ারের সাথে কথা বলে আলাপ করে নিতে পারেন। সুতরাং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিকশন নেওয়া, প্রিভেনশন নেওয়া এখন থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যখন ডিভোর্সন প্রক্রিয়া শুরু হবে, তখন হবে দেখেন আমার 200 সংগঠন আছে, 300 সংগঠন আছে, বিভিন্ন, সবাই প্রেসিডেন্ট, সবাই সেক্রেটারি, সবাই মিটিং করতেছেন। সবার কাজ হবে এই ক্রাইসিস মুহূর্তে কীভাবে মানুষকে হেল্প করা যায়। যেমন হেল্পটা শুধু ফেডারেল গভর্নমেন্টের সাথে অসহযোগ করে তাই না, সহযোগিতা করেও করতে পারেন। যেমন একটা লোকের আইনি প্রক্রিয়া যদি লিগেল এইড দিতে পারেন, তাকে একটা আইনজীবী সহায়তা দিতে পারেন, তাকে মামলায় সহযোগী হিসাবে যাইতে পারেন, টেস্টেটার করতে পারেন। তার পক্ষে যেমন একটা লোককে ডিপোর্ট করতেছে, তার 2টা বাচ্চা আছে, সো তার পক্ষে তার নির্বাচিত প্রতিনিধি এবং একদল লোক গিয়ে যদি বিচারকের কাছে বলে যে দেখেন এই লোকটা ডিপোর্ট হয়েছে, এই লোকটা কোনো কিছু নাই, ছোটোখাটো একটা অপরাধও করে ফেলছে, কোন পরিপ্রেক্ষিতে অপরাধ করলো, এবং না একে ডিপোর্ট করলে তার বাচ্চা কোথায় যাবে, এটা গভর্নমেন্টের জন্য ক্ষতিকর কোনো কিছু হবে না,
there are so much public policy argument we can put together এবং আমাদের আজকের মেসেজ হবে আমরা সোচ্চার হইতে হবে গ্রামে গঞ্জে মহল্লায় আমাদের লোককে প্রটেক্ট করার জন্য সেটা যেই পরিপ্রেক্ষিতেই হোক তাকে যেন এখানে রাখা যায়। আপনার উদ্দেশ্য বা কথাটা ভালো যেটা বললেন, কিন্তু এক্ষেত্রে দুটো উদাহরণও আপনি দিচ্ছেন যে সেই সময় 16 থেকে 20-এর সময় মেয়র ছিলেন ব্লাজিও, তাই না? তিনি অসহযোগিতা করেছিলেন তখন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পকে, কিন্তু আবার আরেকজনের মেয়রের কথাও বললেন, আমাদের বর্তমান মেয়র এরিক অ্যাডামস। তিনি তো আগ বাড়িয়ে বলেছেন যে তিনি ট্রাম্পের এই ডিপোর্টেশন নীতিকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। সেক্ষেত্রে যদি একজন মেয়রই এই কথা বলে থাকে, আপনারা কমিউনিটির এই নেতা যারা আছেন তারা কিভাবে আমাদের এই নির্যাতিত মানুষগুলোর পেছনে পাশে দাঁড়াবেন? ইউ নো হোয়াট, এটা হলো কনসাস কান্ট্রি। মানুষ ইভেনকি দেখা গেল যে মেয়র রং করতেছে, জনগণ কিন্তু মেয়রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেখেন, মেয়র নিজের প্রবলেমকে সলভ করার জন্য, ইমিউনিটি পাওয়ার জন্য সে ট্রাম্পের কারণ মেয়রের এই টার্ম শেষে সে কিন্তু সিরিয়াস এলিগেশন ফেডারেল ক্রাইমের আওতায় আছে। এখন ট্রাম্প হলো ফ্ল্যাগ গেম। ট্রাম্প বলছে যে ঠিক আছে, তুমি যদি এখানে আমাকে 100% কোঅপারেশন করো, আমি ওইদিকে তোমাকে ছাড় দিব, তোমার আর কনভিকশন হবে না। সো এইটা কিন্তু বাজারে সিরিয়াসলি এফেক্ট করতেছে এবং এই এফেক্টের পরে হবে কি, তার নিজের পুলিশ ডিপার্টমেন্ট অ্যাট ওয়ান পয়েন্ট মেয়রের কথা আর পুলিশ শুনবে না। এখন তারা দেখবেন এই শহরে অনেক চমৎকার ঘটনা ঘটবে, কারণ অলরেডি মেয়রকে মেয়রত্ব বাদ দিয়ে আরেকজন মেয়র হওয়ার জন্য তারা কিন্তু ওই দেখবেন, আমি যদি আপনার বিরুদ্ধে সোচ্চার হই, আপনার পক্ষে একটা লোক দাঁড়াবে আমাকে ঘায়েল করার জন্য। সো আমার দৃঢ় বিশ্বাস প্রগ্রেসিভ স্টেট সমূহে আরেকটা কথা মনে রাখবেন, ট্রাম্প নির্বাচিত হয়েছে কিন্তু কিছু ভোট ব্যবধানে দেখতে হবে অর্ধেক লোক কিন্তু ওনার এগেনিস্টে আছে। ওই লোকেরা বিভিন্ন স্টেটে আছে, শুধু এক স্টেটে, কোনো স্টেটে কম, কোনো স্টেটে একটু বেশ কম। বাট আবার একটা দেখবেন হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে, যখনই মানুষ ক্ষমতাসীন থাকে, ক্ষমতাধরের পক্ষে কম থাকে, সাধারণ মানুষ নিপীড়িত মানুষের পক্ষে থাকে, কষ্টে থাকা মানুষের পক্ষে থাকে। সুতরাং আমরা আশাবাদী থাকতে হবে, আমরা আশা দিতে হবে যে যারা আছেন এখানে অপরাধ মুক্ত থাকুন, কোনো আইনের আওতায় থাকুন এবং আপনার স্থানীয় নির্বাচিত প্রতিনিধি যারা আছে, স্থানীয় লিডাররা আছে, তাদের সাথে কথাবার্তায় থাকেন এবং এই যে আমাদের অনুষ্ঠানগুলো শুনেন, বিভিন্ন প্রিকশন, বিভিন্ন টিপস আছে, এগুলো নেন। আবার কাউকে বলতে যাবেন না আমি ইলিগেল, আমার সমস্যা আছে, এটা কাউকে বলতে যাবেন না। আচ্ছা, এক্ষেত্রে আপনি যেটা বললেন যে একটু আগে বলছিলেন যে মেয়র এরিক অ্যাডামস যদি বলেও পুলিশ সহযোগিতা করবে না, আমার যে প্রশ্নটি হচ্ছে যে আইস তো ইচ্ছে করলেই একজনের বাড়িতে ঢুকতে পারবে না যদি লোকাল পুলিশ সহযোগিতা না করে, তাই না? তাহলে এক্ষেত্রে কি পারবে, মানে এই লোকাল পুলিশের সহযোগিতা বাদ দিয়ে আইস যে কোনো বাড়িতে যে কোনো মানুষকে বা অফিসে যে কাজ করছে সেখানে যে, বা দোকানে যে, বা যেখানে সে কাজ করে, বা স্কুল কলেজে বা যে অনেক ছেলেপেলেরাও তো অবৈধভাবে হয়তো থাকে, তো সেখানে কি এইভাবে ধরে নিতে পারে? না দেওয়া অ্যারেস্ট এন্ড সিজার বলা হয়। অ্যারেস্ট এন্ড সিজার একটা প্রসিডিউর আছে। যেমন সানডে কেউ অ্যারেস্ট করতে পারবেন না, যেমন এটা কত অপরাধী হোক। যেমন কারো কর্মস্থলে গিয়ে আপনি হানা দিতে পারবেন না, যেমন কাউকে রাতের অন্ধকারে দিতে পারবেন। বাট ইট অলসো ডিপেন্ড করে কারা ডিউ প্রসেস এন্টাইটেল, কারা ডিউ প্রসেস নট এন্টাইটেল। সো এবং সিচুয়েশনের ব্যাপারও আছে, যে একটা লোক দাগি আসামি, তাকে এইমাত্র যদি ধরা না হয় তাহলে রাষ্ট্রের ক্ষমতা হইতে পারে, যেমন ক্ষতি হইতে পারে, জননিরাপত্তা বিঘ্নিত হইতে পারে। যেমন একটা লোক গান নিয়ে ঘুরতেছে, এখন এই লোক যদি একটা ভালো একটা বিল্ডিংয়ে ঢুকে গেছে, ওই সময় এই গভর্নমেন্টের ক্যাপাবিলিটি আছে তাকে উপর থেকে এয়ারপ্লেন দিয়া ড্রিল মেশিনে উপর থেকে তাকে বের করে নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, পয়সা খরচ আছে। এবার আরেকটা লোক সিম্পলি সে ইলিগেল, তাকে ধরার জন্য এত সার্চ ওয়ারেন্ট, এটা বলা হয় না মশা মারতে কামান দাগা, এই মশাকে মারার জন্য কামান দিবে না তারা নোটিশ আসবে, অনেক সময় রেড করবে, অনেক সময় গভর্নমেন্টের সহযোগিতা চাইবে, অথবা তারা যদি মানুষ সোচ্চার থাকে, বিয়ের লোকেরা মনে করবে যে এই ওজন পার্কে এখান থেকে লোক আনা এত ডিফিকাল্ট, ওখানে লোকেরা খুবই সিরিয়াস, হয়তো আমাদেরকে মারতে পারে। তো আমরা এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যে ব্লক বাই ব্লক, কমিউনিটি বাই কমিউনিটি, ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট, 59 ডিস্ট্রিক্ট আছে এখানে, কমিউনিটি ডিস্ট্রিক্ট, 51 সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট, 60 অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, 32
আপনার সেনেটোরিয়াল ডিস্ট্রিক্ট, ব্লক বাই ব্লক, এভাবে যদি আমরা কমিটি গড়ে তুলতে পারি টু স্টপ ডিফোর্টেশন। আমরা বিগতবার দেখা গেছে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মানুষের এই যে মিছিল হয়েছে, এটা কিন্তু তাদের কানে যায়, কিন্তু গণ আন্দোলন কোনোদিন এটা তো এমন একটা দেশ যে মিছিল করার জন্য হাজার হাজার লোক দরকার পড়ে, একজন মানুষ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালে ওটাই যথেষ্ট মেসেজ চলে যায়। আপনার কাছে আরো আসবো, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটা আমরা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। সালামু আলাইকুম রানা ভাই, আমি হোসেন বলছিলাম ব্রঙ্কস থেকে। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে সাধারণত দেখা যায় যে বাংলাদেশে যারা মাস্টার্স করে আমেরিকা আসে তাদের পড়াশোনার মানটা কলেজ পাস, জি, কিন্তু আপনার বাংলাদেশে যারা ল বিষয়ে পড়াশোনা করেছে, মনে করেন আপনি LLM মাস্টার্স করেছে, তো সেটা আমেরিকাতে তারা কোন পজিশনে থাকবে? বা কেউ যদি LLM করে বাংলাদেশ থেকে আসে, তাহলে সে যদি লতে পড়াশোনা করে, তাহলে সে কোন ভার্সিটিতে কি বিষয়ে, মানে লর কোন পজিশনে গিয়ে সে এখানে পড়াশোনা শুরু করতে পারবে? যদি বলতেন উপকার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জনাব হোসেন। জনাব মোহাম্মদ থ্যাংক ইউ ভাই আপনার এরকম সুন্দর কোশ্চেনের জন্য, এবং আপনাকে স্বাগতম যুক্তরাষ্ট্রে। সো যারা যুক্তরাষ্ট্রে LLM করেছেন, এক্সিলেন্ট, এটা ধরে নেওয়া হবে বাংলাদেশের মাস্টার ডিগ্রি ধরে নেওয়া হবে। যদি অন্য কোনো মাস্টার ডিগ্রি না থাকে, US ব্যাচেলার ডিগ্রি দেওয়া হবে, এটা হলো এডুকেশনাল পারপাসে। বাট যারা বার অ্যাডমিশন নিতে চান তাদের জন্য ম্যান্ডেটরি হবে আরেকটা LLM করা এখানে। কারণ এটা এই জন্য, কারণ বার অ্যাসোসিয়েশন যখন আপনি লিখবেন যে আই এম এন অ্যাটর্নি ফ্রম বাংলাদেশ, আই হ্যাভ এ ল ডিগ্রি, হাউ ডু আই গেট অ্যাডমিটেড টু US বার বা নিউ ইয়র্ক বার, তখন তারা সিম্পলি এটাই লেখে, আমাদেরকে এতটুকু লিখছিল যে ইউর এডুকেশন ইন বাংলাদেশ কোয়ালিটিভলি অ্যান্ড কোয়ান্টিটিভলি ইজ নট ইকুইভ্যালেন্ট টু US ডিগ্রি, অর্থাৎ আপনার ডিগ্রির দৈর্ঘ্য এবং ডিগ্রির মান যুক্তরাষ্ট্রের মান নয়। সেই জন্য আপনাকে ইউ গো টু এনি ল স্কুল, ডু এন LLM অথবা 32 ক্রেডিট, এবং তাতে ইভ্যালুয়েশনও করতে হয় সার্টিফিকেট। সো তখন 32 ক্রেডিট করার জন্য আপনার নেক্সট কোশ্চেন হলো কোথায় কোথায় আপনি LLM করতে পারবেন। অলমোস্ট অল ইউনিভার্সিটি তারা LLM কোর্স থাকে, তবে ভেরি ইজি যেটা এখানে আমরা যে ল স্কুলে গেছি সেটা হলো টরো ল স্কুল। এটা ইজি জন্য তারা উইকেন্ডে খোলা থাকে, শনিবার 2 দিনই খোলা থাকে, এবং তাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া অনেকটা ইজি। এর ফলে হবে কি, আপনি যদি 5 দিন কাজও করেন তাহলে আপনি ওই ল স্কুলে ডিগ্রি নিতে পারবেন। এবং আমি স্ট্রংলি রিকমেন্ড করি যারা বাংলাদেশ থেকে LLB নিয়েছেন বা LLM করছেন, যদি এখানে LLM নিতে পারেন, আপনি মেইন স্ট্রিমের ল ফার্মগুলোতে চাকরি পাবেন, IRS চাকরি পাবেন, ইমিগ্রেশন চাকরি পাবেন। যদি LLM করা আপনার জন্য ডিফিকাল্ট হয়, দেন ইউ ডোন্ট অ্যাসোসিয়েট ইন ল। বিলিভ অ্যাসোসিয়েট ইন ল মোর ভ্যালুয়েবল সাম এক্সটেন্ট দেন LLM। কারণ IRS যতগুলো অ্যাডজুডিকেশন অফিসার, ইমিগ্রেশন যতগুলো অ্যাডজুডিকেশন অফিসার, ICEর অ্যাডজুডিকেশন অফিসার, এদেরকে এই অ্যাসোসিয়েট ডিগ্রিদারিদেরকেই নেওয়া হয়। এবং আমাদের অনেক ফ্রেন্ড তারা এখানে কমিউনিটি কলেজগুলোতে লয়ের উপর অ্যাসোসিয়েট করে ভালো সেট আপ করতেছে, এবং আমরা এটা প্রমোট করা ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ডাক্তাররা যেরকম এখানে আসি, ডাক্তার না হলে সে PA বা একটা কিছু হইতেছে, রিসার্চ ফেলো হইতেছে, লয়ারদের জন্য অপুর সম্ভাবনা আছে। কিন্তু আমাদের লয়ার এটা এক্সপ্লোর না করিয়া ওরা আসি ট্যাক্সি ড্রাইভারে নামতেছে, রেস্টুরেন্টে কাজ করতেছে, উইচ ইজ গুড ইন দ্য বিগিনিং, বাট দেয়ার ইজ এ অপশন, গো ব্যাক টু এনি ল স্কুল, ডু LLM, দেন ইউ ক্যান অ্যাডমিট টু দি বার অর ইউ ক্যান ওয়ার্ক ফর আ ল ফার্ম। অনেক ধন্যবাদ জনাব হোসেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা একটু ফেসবুকে একটা প্রশ্ন নিতে চাই। মোহাম্মদ তৈয়ব, তিনি বলছেন রি-এন্ট্রি নেওয়ার পরে, আমেরিকায় প্রবেশ করার পরে কতদিন পরে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারে? রি-এন্ট্রি কথাটা উঠে এই জন্য, যারা বাংলাদেশে গিয়ে অধিক সময়ে থেকে আবার SB1 ভিসায় আসছেন, তো ওই ক্ষেত্রে যদিও আপনাকে আসতে দেওয়া হয়েছে টু রিজিউম ইউর পার্মানেন্ট রেসিডেন্সি, অর্থাৎ আপনি যেদিন আসবেন ওই দিন থেকে 5 বছর পুরাইতে হবে, ইতিপূর্বে অ্যাকুমুলেটেড টাইমটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তৈয়ব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ফোন দিছিলাম, আমি জামাইকা থেকে, আমি অনু বলছিলাম। জি, আমি সরাসরি একটু আলোচনার জন্য আর কি, আমি SLM করছি,
জি। এখন আমার ডেট পাচ্ছি না আর কি। 2 বছরের ওয়ার্ক পারমিট দিছে, আর হচ্ছে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমি আবার অ্যাপ্লাই করছি ওয়ার্ক পারমিটের জন্য, কিন্তু আমার কেস এখনো হয় নাই, মানে কোনো ডেট কোর্টে পাচ্ছেন ওঠে না, নাই, ডেট পাচ্ছি না আর কি। এখন কি করণীয়? আর কি করণীয় এটার জন্য? এটাই প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব অনু। জনাব মজুমদার। ওয়েল, এটা কেস ব্যাকলগ, এটা ইউনিভার্সাল, অনেকের কেস ডেট পাওয়া যাচ্ছে না। বাট আপনি যদি এমন কোনো সিচুয়েশন দেখাইতে পারেন যে আপনার কেসটা ত্বরান্বিত করা উচিত বা এক্সপায়ারিয়েটেড ডেট পাওয়া উচিত, সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন। বাট এটা কেস বাই কেস বিবেচনা করা হয়। আপনার বিলম্বের জন্য আমরাও দুঃখিত, আমাদেরও এরকম বহু কেস আছে, কেসে ডেট পাওয়া যাচ্ছে না। সো এটা জেনারেল ব্যাকলগ, গভর্নমেন্টের কর্মচারীর স্বল্পতা, ফান্ডের স্বল্পতা, আশা করি ভবিষ্যতে এটা ক্লিয়ার হবে ট্রাম অ্যাডমিনিস্ট্রেশন যদি ভিন্ন অ্যাপ্রোচ নিয়ে থাকে। অনেক ধন্যবাদ জনাব অনু আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আরও কিছু প্রশ্ন আমার নিজেরই রয়েছে, সেগুলো করব, বিশেষ করে আপনার আজকে যে প্রধান বা মূল যে আলোচনার বিষয়টি সেটার উপরে। তবে এবার একটু আমরা বিরতিতে যেতে চাই, বিরতির পরে এসে সেই প্রশ্নগুলো আলাপ করতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব লজ এবং কমিউনিটি লিডার, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব মজুমদার, আমরা এই ট্রাম্পের যে ডিপোর্টেশন অর্ডার নিয়ে কথা বলছিলাম, এবং আপনাদের মতো যারা কমিউনিটির নেতৃত্ব দিয়ে থাকেন তারা কিভাবে সহযোগিতা করতে পারেন শুধু সব মিলিয়ে। সেক্ষেত্রে আমি যে প্রশ্নটি করতে চাই যে ডিপোর্টেশন অর্ডার যদি কেউ পায় তাহলে প্রথমেই তার কি পদক্ষেপ নেওয়া উচিত? ওয়েল, সো ডিপোর্টেশন অর্ডার ডিপেন্ড করে কোন পর্যায়ে পেয়েছে। যদি ইনিশিয়াল কোর্ট ফেডারেল ফাঁসা থেকে ডিপোর্টেশন অর্ডার হয়, অর্ডার নিচে দিয়ে লেখা থাকে ক্লিয়ারলি যে ইউ আর বিং ডিপোর্টেড বিকজ ইউর কেস ওয়াজ ফাউন্ড ইনএলিজিবল, আপনি আপনার অ্যাসাইলামটা এলিজিবল হয় নাই বা আমরা কোনো গ্রাউন্ড পাই নাই, সেখানে অলসো লেখা থাকে ইউ হ্যাভ 30 days টু ডু দি অ্যাপিল। সো ইমিডিয়েটলি করা উচিত, উইদিন 30 days যেন সে অ্যাপিল করে। যদি অ্যাপিল না করে 31 দিনের মাথায় কিন্তু তাকে অ্যারেস্ট করলে আপনি কিছু করার নাই, ওইটাকে বলা হয় দেয়ার ইজ নো কেস এগেনস্ট ইউ। তোমার সুযোগ দেওয়া হয়েছে, কোর্টে দেওয়া হয়েছে, তুমি কিছু করে নাই, দেন ইউ গো। বাট যদি আপিল করে থাকে দেন আপিলের রিসিপ্ট পাবেন আপনি ইমিডিয়েটলি, দেন ইউ হ্যাভ অ্যানাদার গ্রাউন্ড, আরেকটা হিয়ারিং হবে, ব্রিফ হবে, প্রচুর সময় চলে যাবে। সো এটা হলো জেনারেল রুল। আই ডোন্ট নো তারা কী ধরনের এক্সিকিউটিভ অর্ডার করে, কী ধরনের পলিসি নেই। বাট যদি কোনো প্রেসিডেন্ট ট্রাম্প ট্রেডিশনাল যে প্রচলিত আইনের বাইরে কোনো এক্সিকিউটিভ অর্ডার এবং আইনের ভিতরে পার্থক্য হচ্ছে এই যে বর্তমান প্রচলিত আইনে আপনাকে আমি আটকাইতে পারতেছি না, তখন আমি প্রেসিডেন্সিয়াল পাওয়ার এক্সারসাইজ করি আপনাকে আটকানোর চেষ্টা করব। এর এগেনস্টে কিন্তু আরেকটা গ্রুপ বসে আছে, এক্সিকিউটিভ অর্ডার হওয়ার সাথে সাথে কিন্তু মানুষ ফেডারেল কোর্টে কেস করবে। এবং ফেডারেল কোর্ট যে একটা কথা মানুষের কাছে একটা ক্লিয়ার করতে চাই, সুপ্রিম কোর্টে ওনার মেজরিটি আছে, 9 মধ্যে 6 জন। 99% কেস কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে না, কেস তো দিব ফেডারেল কোর্টটা প্রত্যেকটা স্টেটে আছে। এমন কোনো স্টেট নাই যেখানে ডেমোক্রেটদের জাজ নাই। আবার একটা কথা মনে রাখতে হবে, জাজটা কিন্তু কারোর তল্লি বাহক না, এটাকে বলা হয় লাইফ টাইম টেনিউর। লাইফ টাইম টেনিউর মিনস আপনি প্রেসিডেন্ট, আপনাকে ফেডারেল জাজ বানাইছি, এই জাজ আপনি মরা পর্যন্ত থাকবেন, অ্যাজ লং এজ ইউ আর ওয়াট হলো লুসিড এনাফ। লুসিড শব্দের বাংলা হচ্ছে আপনার কাণ্ডজ্ঞান যতদিন পর্যন্ত আছে, আপনি ফ্যাকাশে হয়ে গেছেন, আপনি ডায়াবেটিস, আপনি বিছনায় শুয়ে আছেন, স্টিল আপনার জব আছে, বিকজ আপনার কাণ্ডজ্ঞান এখনও আছে। সো অ্যাজ লং এজ ইউ আর লুসিড এনাফ, অ্যাজ লং এজ ইউ ডিড নট কমিটেড এ সিরিয়াস ক্রাইম, ইউ আর দেয়ার। সো তাহলে এই জাজরা কিন্তু ট্রাম্পের কথা মতো রায় দিবে না। ট্রাম্পরা লোকাল, সেখানে সে হিয়ারিং করবে, হিয়ারিং করার পর শুনবে যে এই যে একটা ট্রাম্প যে তোমার একটা আদেশ দিল, এই আদেশের দ্বারা জনগণ এইভাবে ক্ষতিগ্রস্ত হবে। লয়ারের আর্গুমেন্ট হবে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারকে রহিত করার জন্য যদি আমি উকিল হয়ে থাকি, আমার কাজ হবে তুলিয়ে ধরা যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডার পরে জনগণের কোনো লাভ হবে না, বরং জনগণের ক্ষতি হবে। এইটা যদি জাজ বুঝে যে হ্যাঁ, মনে করে যে হ্যাঁ আসলে এই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে খামাখা মানুষ কতগুলো দেশে বিতাড়িত করা তো আমার দরকার নেই, কারণ আমার তো লোকের এই কর্মচারীর লোকের দরকার এমনিতেই, এদিকে আমি 10টা লোক বাইর করতেছি, অথচ মেক্সিকো দিয়ে আর 10টা লোকের আমি হায়ার করে নিয়ে আসতেছি। সো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দ্য কান্ট্রি? আর লস কী হইলো, এখানে আমি 10টা লোককে যদি দেশে পাঠাই দিই, তার দুগ্ধপুষ্ট শিশুরা এখানে সরকারের বোঝা হয়ে দাঁড়াবে। সরকার একটা ছেলেকে ফাইলতে লাগবে $6,000 পার মান্থ, আর এমনি 1 পয়সাও খরচ নেই। অথচ
ডিপোর্ট করলে কিন্তু বাচ্চার দায়িত্ব আপনি নিতে হবে। অ্যাট দি সেম টাইম হোয়াট ইজ রেভিনিউ, গভর্নমেন্ট রেভিনিউ ইনকামের সাইতে গভর্নমেন্ট রেভিনিউ ডেনিস হয়ে যাবে। এবং তখন বলবে এতে করে জনগণের কোনো লাভ হবে না এবং রাষ্ট্রের কোনো লাভ হবে না, ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি, সোশিয়ালি কোনো বেনিফিট হবে না। এখন একজন প্রিসাইডিং জাজ হিসাবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঠিকই তো আছে, এখানে খামাখায় লোকগুলোকে আমি এটা এই ট্রাম্পের এটাকে আমি মানলাম না, যখন এটা শুনেন এটা আবার যখন নিউ ইয়র্কের জাজে স্থগিত করে অল 50 স্টেট এটা মানতে হবে। যেমন ভিওআইআর রিপোর্ট টেক্সাস জাজও বলছে যে এটা রহিত করার দরকার, সারা দেশের জন্য প্রযোজ্য। সুতরাং ফেডারেল জাজের আদেশটা সর্বব্যাপী প্রযোজ্য হয়ে যায়। সুতরাং উনি উনি হয়তো এক্সিকিউটিভ অর্ডার দিবে, ওই অর্ডার হয়তো চলবে 1 মাস বা 15 দিন যতদিন পর্যন্ত অর্ডার শুনানি না হয়, এবং শুনানিতে মোস্ট অফ দ্য এক্সিকিউটিভ অর্ডার বাতিল হবে। কারণ ওনার প্রেসিডেন্ট ট্রাম্পের একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, উনি রাগান্বিত হয়ে কথা বলবে, কাজ করবে, আর মোস্ট অফ দি টাইম সে কিন্তু কারো কথা শুনবে না, সে ইচ্ছা মতো একটা অর্ডার দিয়ে বসবে। ওই অর্ডারের কোনো স্ট্যান্ডিং নেই। স্ট্যান্ডিং হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট স্ট্যান্ডিং ইউ ক্যানট। সেটা এখনই আমরা বলি না, কারণ এখনও এবারকার ট্রাম্প মনে হচ্ছে অনেক ম্যাচিউর। তারপরেও আমরা যেটা আলোচনা করতে চাই যে ডিপোর্টেশন ঠেকাতে কি মানে সেক্ষেত্রে কি অ্যাসাইলাম আবেদন করা যায়? শিওর, অ্যাসাইলাম আবেদন করা যায় যদি আপনি আগে ইতিপূর্বে অ্যাসাইলাম না করে থাকেন, অথবা অ্যাসাইলাম আছে সেটাকে আপনি আপিল করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনার অ্যাসাইলাম কেসটা ডিনাই হয়েছিল ল্যাক অফ এভিডেন্স, কোনো এভিডেন্স আপনি দিতে পারেন নাই, অথবা বেশিরভাগ ক্ষেত্রে উকিলের কাছে আপনি কিছু এভিডেন্স দিয়েছিলেন, উকিল সেটা হারাই ফেলছে বা উকিল উপস্থাপন করে নাই, এই জন্য অজুহাতে কেস রিওপেন করা যেতে পারে। আবার সেক্ষেত্রে কি হোমল্যান্ড সিকিউরিটিতে আপিল করা যায়? যদি অ্যাসাইলাম না করে হোমল্যান্ড সিকিউরিটিতে যদি আপিল করে বা আবেদন করে, সেরকম কি কোনো সুযোগ আছে? আপিল করার কোনো সুযোগ আছে? আপিল কেস ডিনাই হইলে আপিল করা যাবে। আপিল একটা নির্দিষ্ট সময় থাকে, 30 দিনের ভিতরে, যে কোনো সময় গিয়ে আপিল করা যায় না। বুঝতে পেরেছে। তো আমার মনে হয় যে যেটুকুন আমরা যে আলোচনার যে বিষয়টিকে আমরা ধরেছিলাম, সেক্ষেত্রে কমিউনিটির ক্ষেত্রে আমরা যেটা আপনি বললেন যে আইনি সহায়তা করা যেতে পারে, সংকটকালীন সহায়তা, অর্থাৎ যে সময় সংকটটা হয়েছে সেই সংকটকালীন সহায়তা আমরা করতে পারি, তাকে মানসিকভাবে আমরা সমর্থন দিতে, সাপোর্ট দিতে পারি, শিক্ষা বা সচেতনতার ক্ষেত্রে বৃদ্ধি করতে পারি, নেটওয়ার্ক একটা তৈরি করতে পারি, একটা বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করে আমাদের এই ধরনের যারা সমস্যার মধ্যে থাকবে তাদেরকে, আর যেটা আপনি বললেন যে আইন প্রণয়নে চাপ সৃষ্টি করা যেতে পারে। এইভাবে বিভিন্ন উপায়ের মধ্য দিয়ে আমরা বোধহয় আমাদের কমিউনিটিতে যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তাদেরকে প্রটেক্ট করতে পারি, আমরা তাদেরকে প্রটেক্ট করতে পারি। আপনি চমৎকার এই আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম শাহিদ। আসসালামু আলাইকুম, আমি ব্রঙ্কস থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা স্টুডেন্ট বিষয়ে আসছি, আসার পর আপনার ইবি3 করছি, ইবি3 স্কিল, যেটা আপনার এলসি এবং I-140 পরে আর কি আর একটু লম্বা সময় প্রয়োজন হয়। তো এখন একটা ব্যাকলগ চলতেছে, তো এটা ব্যাকলগ কি দীর্ঘদিন থাকবে, না এটা আবার যে কোনো সময় আপনার ব্যাকলগটা উঠে যাবে? এটাই আপনার প্রশ্ন? শিওর। ব্যাকলগটা কিভাবে রিডিউস করবে এটা একমাত্র গভর্নমেন্ট পলিসির উপর ডিপেন্ড করবে। গভর্নমেন্ট যদি মোর ফান্ড দেয় এবং লুক লাইক তারা মোর ফান্ড দিবে, কেসগুলো এক্সপেডাইট করবে। বাট এখানে আপনাকে আমি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো আপনার স্টুডেন্ট ভিসা কিন্তু মেনটেন করতে হবে। যদি স্টুডেন্ট ভিসা মেনটেন না করেন, আর দি ম্যাচুরিটি স্টেজে যখন I-140 অ্যাপ্রুভ হবে, 485 যখন ফাইল করবেন, ওই সময় যদি গ্রিন কার্ড ইন্টারভিউতে ওই সময় যদি আপনার আপনার স্টুডেন্ট ভিসা যদি বলবৎ না থাকে, স্ট্যাটাস মেনটেন না করে থাকেন, তাহলে কিন্তু ইবি3-র রেজাল্টটা, ফলটা আপনি বুক করতে পারবেন না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। ফেসবুকে একটা প্রশ্ন আছে, মনসুর এমন, তিনি বলছেন আমি আন্ডার এজ, নাও 19, আমার ফ্যামিলি কোর্ট অ্যাপ্রুভড হয়েছে। আমার কোশ্চেন, আমি কি এখন সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবো? ওয়েল, অফকোর্স করতে পারবেন। মনসুর এমন, আপনি আপনার আবেদন করতে পারবেন। মোহাম্মদ ইসলাম, তিনি বলছেন অবৈধ লোকদের অতি তাড়াতাড়ি বের করতে, না এটা ঠিক প্রশ্ন আমাদের সাথে রিলেটেড নয়, সুতরাং এই জন্যে আপনার প্রশ্নটি বলতে পারছি না। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনসুর আহমদ। জি জি, আমার একটা কোয়েকশন হলো কি, আমি 2021 জি আসছিলাম আমি এখানে। জি আসার পরে আমি অ্যাজাইলাম শিকার হওয়ার পরে আমি এবং আমার ওয়াইফ সহ, জি তো আমার কেসটা ফাইনাল হিয়ারিং হয়েছে 2023-এর 21 জুলাই। জি তো ওখানে যাওয়ার পরে অনেক মানে করছে, ওরা কোনো করে নাই। আমার সাথে অন্য লয়ার দেওয়া হয়েছিল, তো আমরা তো আর ট্রান্সলেটর পাই নাই। তো সেই সুবাদে ওরা আমাকে সোশ্যাল ওয়ার্ক পারমিট নিয়ে থাকার জন্য এবং কেসটা ডিসমিস করে দিয়েছিল। আচ্ছা দেওয়ার পরে আমি লয়ারের কাছে যাই, ওরা বলে যে কেসটা মানে আমি আবার নতুন করে অ্যাজাইলাম স্বীকার করার জন্য। আমি বললাম, তো এখন পর্যন্ত আমার কোনো কিছু হয় না, এবং এদিকে আমার ওয়ার্ক পারমিটের ডেটও চলে গেছে। আমি আবার নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাইও করেছি। এখন পর্যন্ত 162 দিন হয়ে গেছে, এখনো আসে নাই। তো এই সুবাদে আমাদের কি করণীয়? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। থ্যাংক ইউ। সর্বপ্রথমে বুঝতে হবে আপনার কেসটা আপনার জন্য আমি ক্লিয়ার না। আপনার বলছেন যে আপনার কেস ডিসমিস হয়েছে, একবার ডিসমিস হয়েছে, আবার আবার ফাইল নতুন করছেন। সো এটা কিন্তু ফাইল ঠিকভাবে করলেন কিনা নিশ্চয়ই আপনার কোনো লয়ারে করেছে। যদি লয়ার না করেই থাকে আপনার ইমিডিয়েটলি কোনো লয়ারের সাথে কথা বলেন, কারণ ডিসমিস উইদাউট প্রেজুডিস লেখা থাকে। এর অর্থ হলো যে আপনার একটা কেস দিতে পারেন। আবার যদি ডিসমিস সিম্পলি থাকে তাহলে কিন্তু একটা কেস দেওয়া যায় না। উইদাউট প্রেজুডিস মিনস ইউ ক্যান ব্রিং মোর এডিশনাল কেস। সুতরাং মেইন অর্ডারটা ফই দেখতে হবে, এবং এই অর্ডারটা সাধারণ পাবলিকের পড়াইবেন না, অ্যাকাউন্টেন্টে পড়াইবেন না, বিভিন্ন জায়গায় পড়াইবেন না। ইউ হ্যাভ টু গো টু দি পারসন হু ডিড দি ল স্টাডি ইন ইউনাইটেড স্টেট, এটা বোঝার জন্য, লিগাল প্রসিডিউর বোঝার জন্য। এটা নাম্বার ওয়ান। যদি আর ওয়ার্ক পারমিটের বিষয়টা হচ্ছে, আপনার যদি আন্ডারলাইন কেস পেন্ডিং না থাকে, শুধু শুধু ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করলে আপনি কোনোদিন ওয়ার্ক পারমিট পাবেন না। অনেকে দেখা গেল, আমরা গত কয়েকদিন আগে আমি হাবিব ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম, আমাদের 2-3টা ফ্যামিলি কোনো একটা বৃহৎ একটা ল ফার্মের ভিক্টিমাইজ হইতেছে। ওই ল ফার্মে জানে যে তারা কেস ডিনাই হয়েছে, ওনার কোনো কেস নাই। তারপরেও ওই স্টাফেরা উনি যাওয়ার পরে 7 জনের জন্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতেছে, $2,000 ফি নিছে, এটা ডিনাই করছে, আবারও অ্যাপ্লাই করতেছে, আবার $4,000 দিছে। উই হ্যাভ অল দি প্রুফ। বাট আমি সব খুঁজি দেখতে দেখা গেল 7 বছর আগে কেস ডিনাই হওয়ার পরে আপনি তো ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার কোনো প্রশ্নই আসে না। তো ওনার ক্ষেত্রে সেম থিং, যদি কেস ডিসমিস হয়ে থাকে, আপনি তো বারবার ওয়ার্ক পারমিট শুধু ফাইল করতেছেন নিজে, সেটা রং। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু উনি তো আবার তো অ্যাসাইলাম আবার নতুন করে সিক করেছে বলছে। আবার শিখছে, দ্যাটস ডিফেক্টিভ সিকিং। যদি এখন ডিনাই করে থাকে, যদি উইদাউট প্রেজুডিস দিয়ে থাকে, তাহলে করা যাইতে পারে। এবং দেওয়ার সময় ওটা না পড়ে জনাব মনসুর আহমেদ, আসলে আপনার কেসটি যেহেতু জটিল, এই শুধুমাত্র টেলিফোনের মাধ্যমে আপনার কথা শুনে বলাটা একটু বায়বীয় পরামর্শ হয়ে যাবে। সুতরাং আপনি একজন অভিজ্ঞ অ্যাটর্নি, বা আপনার নিশ্চয়ই অ্যাটর্নি আছেন, তাদের সঙ্গে ভালো করে বুঝে নিন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি সালাম। ওয়াসলাম। আমি জামাইকা থেকে বলতেছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার সোশ্যাল ওয়ার্ক পারমিট সবকিছুই আছে, বাট 2 বছর আগে আমি বিয়ে করেছি। আমার একটা 7 মান্থের একটা বেবি আছে, এবং আমার ওয়াইফ এইখানে লিগ্যাল। এখন আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমার ওই যে গ্রিন কার্ডের জন্য? সো এই যে আপনার ওয়াইফ বলেছেন আপনি লিগ্যাল, আপনার ওয়াইফ সিটিজেন হইতে হবে। আপনার ওয়াইফ যদি সিটিজেন হয়ে থাকে, আপনি যদি লিগেলি দেশে ঢুকে থাকেন, তাহলে আমরা বলবো ইমিডিয়েটলি টুমোরো আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, মেডিকেলটা করিয়া। আর যদি সিম্পলি গ্রিন কার্ড দাঁড়িয়ে হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু কিছু ফাইল করে কিছু পাবেন না আপনি। তো বুঝতে হবে সিটিজেন আর এখানে লিগেল 2 ডিফারেন্ট থিং। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তানজির মাহমুদ, আমেরিকা মিশিগান থেকে। জি। তো আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যে আমার মা কি ওনার ছেলের জন্য গ্রিন কার্ড দিয়ে কি অ্যাপ্লাই করতে পারবে? The answer is no. মা যদি ছেলে মেয়ের জন্য করতে হয়, আবার ছেলে মেয়ে যদি ছেলে মেয়ে যদি বাংলাদেশে থেকে থাকে এবং বয়স যদি 21 বছরের নিচে হয়,
দ্যাটস পসিবল। এবং অলসো মনে রাখতে হবে 21 বছরের নিচে এখন উনি, কিন্তু এটা আসার সময় হলো বাই 4 to 5 ইয়ার, ওই সময় পর্যন্ত উনি আরও বয়স বেশি হয়ে যাবে। উনি আনমেরিড যদি থাকে তাহলে করতে পারবে, বাট সিটিজেন না হলে আর যদি 21-এর বেশি হয় সেটা আর আসতে পারবে না। 30+ হলে যদি আনমেরিড হয়ে থাকে, এবং আনমেরিড থাকতে হবে যদি যতদিন পর্যন্ত কেস না ডাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। আমরা একটু আলোচনাই করতে চাই, যেহেতু আমরা দুর্ঘটনার বিষয়টা, অ্যাক্সিডেন্টের বিষয়টা আমাদের আজকের এজেন্ডাতে রেখেছিলাম। তো এই যে দুর্ঘটনার যে বিষয়টি আমরা দেখি, স্থানকাল পাত্র ভেদে অনেক সময় একজন ব্যক্তি ধরুন যে ভিজিট ভিসায় এসেছে, এখানে এসেছে এবং একটা অ্যাক্সিডেন্ট করে সে চলে গেছে তার নিজ দেশে, ধরে নেই আমাদের বাংলাদেশেই চলে গেছে। এখন ওই ব্যক্তি কি আইনের ঊর্ধ্বে থেকে যেতে পারবেন কিনা, বা ওনাকে কি ওখানে থাকা অবস্থায় বিচারের সম্মুখীন করা যাবে কিনা, বা যে ক্ষতি করেছিল সেটা করতে পারে কি, মানে ক্ষতিপূরণ তাকে দিতে হবে কিনা। পাশাপাশি আরেকটি বিষয় যেটা হলো যে একজন এখানে ভিজিট ভিসায় এসেছিল বা যে কোনোভাবে এসেছিল, বাংলাদেশে চলে গেছে আর এখনও আসেননি, কিন্তু তার এই কেসটি চলমান অবস্থায় একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে, সেক্ষেত্রে কি তার এই কেস চলা বা শেষ হয়ে গেলে যে আর্থিক ক্ষতিপূরণ যেটা পাবে সেটা সে যেখানেই থাক না কেন পাবে কিনা? শিওর, থ্যাংক ইউ রানা ভাই। সো এইভাবে বলি, যেমন ধরুন একজন ভিজিট ভিসায় আসছে, আসার পরে বাজার করতে গিয়া সুপার মার্কেটে গিয়া পড়িয়া উনি ব্যথা একটু পাইছে, ব্যথা হওয়ার পরে উনি আবার তো ওনার চলে যেতে হবে, কেস ফাইল করছে, ফাইল করে চলে গেছে। যে প্রসিডিওর হচ্ছে এখানে যে উনি পয়সাটা যেটা পাবে এটা এখান থেকে সে রিকভারি করতে পারে তার লয়ারের মাধ্যমে, এবং যদি কোনো রকমের টেস্টিমনি প্রয়োজন হয় সেটাও ইউএস এমবেসি ঢাকার মাধ্যমে টেস্টিমনিও এখানে দাখিল করা যেতে পারে। এটা হলো ওয়ান প্রসিডিওর। আরেকটা জিনিস দেখুন, যেহেতু আমরা এখন ডিপোর্টেশনের ভয় আছে সবার, যেমন ধরুন ব্রুকলিনে আমাদের নোয়াখালী অঞ্চলের, সন্দ্বীপ অঞ্চলের হাজার হাজার শ্রমিক আছে যারা কনস্ট্রাকশনে কাজ করে। যেমন দেখা গেল ওনাকে ডিপোর্ট করা হয়েছে, তো ডিপোর্ট করে উনি চলে গেল, কিন্তু ওই যে ওখানে ওনার ফাঁই ভাঙ্গার জন্য যে একটা কেস ছিল, এই কেসে $2 লক্ষ বা $500,000, ওই টাকা কিন্তু উনি বাংলাদেশ থেকেও পেয়ে যাবেন, কারণ ওনার আইনজীবীর মাধ্যমে। এটা কিন্তু লিগেল যে হ্যাঁ উনি ডিফল্ট হয়েছে, এটা অর্থ যে আবার অনেকে চিন্তা করতেছেন, আচ্ছা আমার একটা বাড়ি আছে এখানে, এখন অনেক লোক আছে 15 বছর 20 বছর পর্যন্ত আছে, এবং এরকম প্র্যাকটিক্যালি অনেকের হয়েছে এখানে বাড়িঘর আছে, এখন আমার ডিফল্ট হলে কী হবে? নাম্বার 1, আপনাকে অনেক সময় রিজনেবল টাইম দিবে যে তুমি এটা বিক্রি করে নিয়ে যাও। যদি বিক্রি করতে না পারো, আপনাকে রিজনেবল টাইম দিব, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাও যে তোমার পক্ষে আরেকজন এটা সেল করতে পারে। সো এটা এমন না যে তুমি এখন ডিফল্ট হয়েছ, এখন সব কিছু রাখি তোমাকে টানা হেঁচড়া করে বাইর করে দিব, ওইরকম কিছু না। এটাকে বলে স্ট্রিং অ্যাটাচ। স্ট্রিং অ্যাটাচ মানে সুতায় আটকায় রাখা, কেউ বাচ্চা দিয়ে আটকে আছে, কেউ ঘর নিয়ে আটকে আছে, কেউ টাকা লেনদেন নিয়ে আটকে আছে। সো দেয়ার আর সো মেনি রিমেডি, আইন অনেক রকমের রেমেডি দিবে। যেমন এখানে অনেক স্বনামধন্য লোক পাবেন, মেডিকেল ডক্টর প্র্যাকটিস করতেছে, কারণ কীভাবে উনি মেডিকেল পাস করছে, মেডিকেল পাস করা ওয়ার্ক পারমিট থাকাকালীন পাস করছে, ওয়ার্ক পারমিট থাকাকালীন সমস্ত লাইসেন্স সব হয়ে গেছে, অ্যাটর্নিও হয়েছে, এবং ফাইনালি কিন্তু ওনার গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয় নাই, কিন্তু উনি কিন্তু অ্যাটর্নি, উনি কিন্তু ডাক্তার। এরকম সিচুয়েশন আছে। সো দ্যাট দেয়ার আর সো মেনি ওয়ে ডিপোর্টেশন ক্যান বি protected and defended, and also it depend on case by case, person by person. সেটাই। অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। একজন টেলিফোনে আছেন, দর্শক ফোনটা নিয়ে নেব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমুল হোসেন বলতেছি। জি। তো আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2020 নভেম্বরে। জি। তো এটা কোয়ালিফাই হয়েছে 2024 মার্চের দিকে। জি। আমি সিটিজেন, এখন 10 মান্থ হয়ে গেছে ওয়েন্টের জন্য ওয়েট করতেছি, কোনো কিছু জানাই নেই তারা। এখন আমার কি করণীয়? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম। শিওর, ওয়ালাইকুম সালাম। সো আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। এই যে অনেক দিন হয়ে গেছে, 20 সালের আবেদন, তো 24-এ ইয়ে হয়ে গেছে। রাইট। সো যদি ধরে নিন যে আপনার অ্যাপ্লিকেশন
ঠিক ছিল, সব কিছু ঠিক আছে, তা শুধু ওয়েট করতেছেন সেটা। আর যদি এডিশনাল প্রিকশন যদি আপনি চান, আপনি কোনো লয়ারের মাধ্যমে আপনার ফাইল রিভিউ করাইতে পারেন যে কোনো ভুল ত্রুটির কারণে কোনো দেরি হচ্ছে রং কিনা। কিউতে আছে কিনা। অনেক সময় দেখা যায় কেস রং কিউতে যদি থাকে, রং কিউ অর্থাৎ দেখা গেল অনেকে অ্যাসাইলাম ফাইল করছে 15 বছর হিয়ারিং হয় না, কারণ ইমিগ্রেশন তার ফাইল লস করে ফেলছে। অনেক সময় দেখা যায় ইমিগ্রেশন ফাইল লস করে আর পরেও তাকে ওয়ার্ক পারমিটের পর ওয়ার্ক পারমিট দিচ্ছে, কিন্তু মূল case আর date করতেছে না। সেজন্য আপনি ফইয়া রিকোয়েস্ট করতে পারেন, ফাইল রিভিউ করতে পারেন, ইমিগ্রেশনে লিখতে পারেন আপনার লয়ারের মাধ্যমে বা নিজে। দেন যদি কোনো অনেক সময় আরেকটা কথা আজকে বলে ফেলি, অনেক সময় সিটি লিখতে আপনি টায়ার্ড হয়েছেন, আপনার লয়ারও লিখছে, কিন্তু অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে না বলিয়েই সে অ্যাসাইলাম অফিসে নিজে যে হাজির হয়েছে। সো হাজির হওয়ার পরে ও লাখ ভালো অ্যাসাইলাম অফিসার, তারা তাকে সব কিছু দেখি বললো যে হ্যাঁ তোমার লয়ারকে তো আমি অনেক সিরি দিয়েছি, তোমার লয়ার উত্তর দেয় নাই, তুমি উত্তর দেও নাই, এই জন্য তোমার কেস ক্লোজ। তারা আপনি আমাকে দেখাই দিয়েছে, বলতেছে ভাই মজুমদার ভাই আপনার বললে আপনি বলেন যে অপেক্ষা করো, আমি তো ওখানে গিয়ে খবর নিয়ে আসছি। শুধু আপনি নিজে যাইতে পারেন, সে কথা হলো আপনি অনেক সময় অ্যাসাইলাম অফিসে এখন নিজে গিয়ে বলতে পারেন আমার কেসের অবস্থা কী হলো। সেটাই, যেহেতু ওনার ওয়াইফের ব্যাপারের মধ্যে অ্যাসাইলামের কেস নয়, সুতরাং এখন বোধহয় ওনার একটু খোঁজ খবর নেওয়া উচিত যে কেন দেরি হচ্ছে। তো অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। জনাব মোহাম্মদ মজুমদার, আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে আবারও ধন্যবাদ যে শীত উপেক্ষা করে এবং কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ আজকে দুটো বিষয় আলোচনা করেছেন, দর্শকদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভরিডে যখন এখানে আসি আমি মনে করি আই অ্যাকমপ্লিশ সামথিং, কারণ আমরা ভাব বিনিময় করতে পারি, জনগণকে আসার কথা বলতে পারি, তথ্য দিতে পারি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং টিভিএনের মাধ্যমে আমার দৃঢ় বিশ্বাস বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষ প্রচুর উপকার পাচ্ছে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রেসিডেন্ট ট্রাম্পের ডিপোর্শন নীতির আলোকে আমাদের ইমিগ্রেন্ট যারা আমরা আছে তাদের সুরক্ষায় আমাদের কমিটির যারা আছেন তারা কিভাবে সুরক্ষা দিতে পারে সে বিষয়টি আমরা কথা বলেছি, এবং দুর্ঘটনার শিকার হলে স্থানকাল পাত্রভেদে কিভাবে আমরা ক্ষতিপূরণ পেতে পারি, যেখানেই থাকি না কেন সেটা আমরা পেতে পারি, সে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করেছে। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।